নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও সেশনে আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। এটি একটি অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন। এখানে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বাইরের প্রদেশের, আমরা যেমন জানি আসামে সিটের ব্যবস্থা করা হয়, ত্রিপুরায় সিট থাকে, এরকম করে অন্যান্য বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, যে কোনো স্টেট থেকে যারা অ্যাসপিরেন্ট তারা কিন্তু পার্টিসিপেট করতে পারেন। এখন এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অন্যান্য বছর যেভাবে হয় তার থেকে কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে প্রাইমারি যে বিষয় সেগুলোও নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের যারা নতুন দেখছেন এই চ্যানেল, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন ফর অল করে রাখুন। কারণ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এন্ট্রান্স এক্সামিনেশন হয় আমি সেগুলো যত্ন সহকারে আপনাদের জন্য কভার করার চেষ্টা করি এবং ইনফরমেশন শেয়ার করি। শুধু এটাই নয়, ওয়েস্ট বেঙ্গলের প্রায় 37,500 গ্রাম পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন তাদের পর্যন্ত ইনফরমেশনকে শেয়ার করার জন্য এই কাজ শুরু করেছিলাম, সেটাকে কন্টিনিউ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2024 এর যে ডেট সেটা আগেই ডিক্লেয়ার হয়ে গেছে। আপনারা জানেন যে 28 এপ্রিল 2024 এই এক্সামিনেশন হতে চলেছে। মূলত এখানে আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার এই কোর্স করতে পারবেন। এই বছরে নতুন নিয়ম করা হয়েছে যে আমরা জানতাম আগে যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ অথবা বায়োলজি, বায়োটেকনোলজি এবং অন্যান্য কিছু টেকনিক্যাল সাবজেক্ট থাকলে করা যেত, কিন্তু এবছর 14টি সাবজেক্ট আলাদা করে রাখা হয়েছে। কোন কোন কোর্স করতে গেলে কোন কোন সাবজেক্টগুলি থাকতে হবে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বুলেটিনে দেওয়া আছে। আজকে আপনাদের সঙ্গে সেইটা তুলে ধরবো। আর বেসিক কয়েকটা কথা আপনাদের বলে দেবো। প্রথমে আপনাদের এখনো ডেট ডিক্লেয়ার হয়নি কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, বাট যখন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনে আপনাকে বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন ক্যান্ডিডেটের নেম, তার ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ডোমিসাইল। এই যে রেজিস্ট্রেশনের সময় এগুলো আপনি দেবেন, এখানে যেন কোনো রকম স্পেলিং মিস্টেক বা ভুলভ্রান্তি না হয়। কারণ এই রেজিস্ট্রেশন পোর্শনে আপনি যে রেজিস্ট্রেশন ফাইনালি করে ফেলবেন তারপরে কিন্তু কোনো কারেকশন করতে পারবেন না। অন্যান্য ক্ষেত্রে কি হবে, অ্যাপ্লিকেশন যখন হবে অ্যাপ্লিকেশনে কোনো যদি ভুল হয় সেটা আপনি কারেকশনের সুযোগ পাবেন, বাট রেজিস্ট্রেশনের সময় কোনো সুযোগ পাবেন না। আপনার থাকতে হবে একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটা ভ্যালিড ইমেল আইডি। অনেক পুরনো ইমেল আইডি অনেক সময় খুলতে গেলে প্রবলেম হয়, আর খোলে না। সুতরাং ইমেল আইডি যদি কারো না থাকে নতুন করে খুলবেন। পুরনো ইমেল আইডি থাকলে চেক করে নেবেন সেটাতে কোনো সেন্ড হচ্ছে কিনা বা মেসেজ ঢুকছে কিনা। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইবার যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার সময় আপনি পরপর ওখানে সবকিছু পেয়ে যাবেন। ফর্ম ফিল আপ যখন করতে যাবেন তখন অবশ্যই একটা পাসওয়ার্ড কি জেনারেট করবেন, সেটা কাগজে লিখে নিয়ে যাবেন এবং সেটাকে প্রিজার্ভ করবেন বা যত্ন করে রেখে দেবেন। আপনাকে আপনার স্কুলের অ্যাড্রেস লাগবে। সুতরাং যে স্কুলে 10+2 পড়ছেন সেই স্কুলের অ্যাড্রেসটা পুরো আপনি লিখে নিয়ে যাবেন। অনেক সময় কি হয়, ওখানে ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যায় যে আমি তো প্রপার অ্যাড্রেসটা জানি না। সুতরাং প্রপার অ্যাড্রেসটা আপনি কিন্তু জোগাড় করে নিয়ে যাবেন যেখানেই আপনি করুন না কেন। এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন এবং স্কিপ করবেন না, অতি যত্ন সহকারে করবেন। এটা একটা মাত্র চ্যানেল যে চ্যানেলে ছাত্রছাত্রী, অভিভাবক সরাসরি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন কোনো ডাউট ক্লিয়ারিং এর বিষয়ে। যদি কোনো ডাউট হয় অবশ্যই আমাকে ফোন করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। সেই নম্বরও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। সঙ্গে থাকুন, এখন পুরো ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, এবারের এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য যে ফিস ধার্য করা হয়েছে সেটি জেনারেল কোটা বা জেনারেল ক্যান্ডিডেট মেলদের জন্য 500 টাকা রাখা হয়েছে এবং জেনারেল ফিমেল 400। এছাড়া অল আদার রিজার্ভ কোটা মেল ক্যান্ডিডেট যারা আছে, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, ইডাব্লিউএস এবং টিএফডাব্লিউ ক্যান্ডিডেট, তাদের মেল ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা। অন্যদিকে অল ফিমেল ক্যান্ডিডেট এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, ইডাব্লিউএস, টিএফডাব্লিউ এবং থার্ড জেন্ডার যারা, তাদের জন্য 300 টাকা ধার্য করা হয়েছে। এই পেমেন্ট অনলাইনে করা যাবে। আপনাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং বা ইউপিআই দিয়ে এই পেমেন্ট করা যাবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পক্ষ থেকে একটি হেল্পলাইন বা হেল্প ডেস্ক খোলা থাকছে। সেটি
তার নাম্বার দেওয়া হয়েছে 1800 123 4782 1800 123 4782। ইমেল আইডি যেটি দেওয়া আছে সেটি হচ্ছে info@wbjeub.in। এছাড়া ওয়েবসাইট যেটা ফলো করবেন আপনারা www.wbjeeb.in। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এটি অফলাইনও হয় এবং ওএমআর বেসড, এটা কমন এন্ট্রান্স এক্সামিনেশন। এটা 2024-25 যে একাডেমিক ইয়ার তার জন্য এবারে অনুষ্ঠিত হতে চলেছে 28শে এপ্রিল 2024। প্রথম পেপার যেটি হচ্ছে ম্যাথমেটিক্স এবং সেটি হবে আপনার 11টা থেকে বেলা 1টা পর্যন্ত, এবং পেপার 2 যেটি থাকছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি হবে, সেটি হবে বেলা 2টো থেকে 4টে পর্যন্ত। এখানে পেপার অ্যান্ড র্যাঙ্কস বলা হয়েছে। ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন বোথ পেপার, অর্থাৎ পেপার 1 অ্যান্ড পেপার 2 এ যারা বসবে তাদের জন্য তারা পাবে, একদিকে পাবে জেনারেল মেরিট র্যাঙ্ক অর্থাৎ জিএমআর, এবং অন্যদিকে ফার্মাসির জন্য ফার্মাসি মেরিট র্যাঙ্ক বা পিএমআর তাদের জন্য পাওয়া যাবে। Such candidates may be considered for admission in all courses of engineering and pharmacy। অর্থাৎ যখন কাউন্সিলিং হবে তখন একই সঙ্গে আপনারা ফার্মাসি এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি জন্য আপনারা চয়েস ফিল করতে পারবেন। এছাড়াও ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং অনলি পেপার 2, যারা পেপার 2 এ বসবেন, অর্থাৎ পেপার 1 আপনি বসলেন না, ম্যাথমেটিক্সে বসলেন না, অনলি পেপার 2 এ বসবেন, তাহলে আপনারা শুধুমাত্র পিএমআর আসবে, আপনাদের জন্য ফার্মাসি মেরিট র্যাঙ্ক আসবে, এবং তার মাধ্যমে আপনারা ফার্মাসি যে কলেজগুলি রয়েছে সেখানে ভর্তি হতে পারবেন, এক্সেপ্ট যাদবপুর ইউনিভার্সিটি। কারণ যাদবপুর ইউনিভার্সিটির জন্য আলাদা নিয়ম রয়েছে। যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্মাসির জন্যও কিন্তু জিএমআর এর ভিত্তিতে অ্যাডমিশন হয়। সুতরাং যারা পেপার 1 অ্যান্ড পেপার 2 দেবে তারা যাদবপুরেও চয়েস ফিল করতে পারবেন যে ফার্মাসির ক্ষেত্রে, আর যারা পেপার 2 অনলি দেবেন তারা যাদবপুর ছাড়া বাকি অন্যান্য যে সমস্ত সরকারি কলেজ এবং বেসরকারি বা প্রাইভেট কলেজ যেগুলি রয়েছে সেগুলিতে আপনারা আপনাদের র্যাঙ্কের ভিত্তিতে চয়েস দিতে পারবেন এবং সেখানে কলেজ পাবেন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে প্যাটার্ন অফ কোশ্চেন পেপারস যেটা হবে, এটা তো পুরোটাই হবে এমসিকিউ টাইপের। 4 অপশনস থাকবেন এগেনস্ট ইচ কোশ্চেন। There will be 3 categories of questions in each subject। প্রত্যেকটা সাবজেক্টে 3 রকম ক্যাটাগরি কোশ্চেন থাকবে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1 এ ম্যাথমেটিক্সের জন্য থাকছে 50টি কোশ্চেন থাকছে 1 নম্বর করে, যেখানে 1/4 করে নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ আপনার যদি ভুল হয় সেক্ষেত্রে 1/4 নাম্বার কাটা যাবে। ক্যাটাগরি 2 এ হচ্ছে ম্যাথমেটিক্সের জন্য প্রত্যেকটি কোশ্চেন 2 নম্বর করে থাকবে, এরকম কোশ্চেন থাকবে 15টি, এবং ক্যাটাগরি 3 তে কোশ্চেন থাকছে 2 নম্বর করে প্রত্যেকটি থাকবে, যেখানে 10টি কোশ্চেন থাকছে। ক্যাটাগরি 3 এই 10টি কোশ্চেন এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু এখানে যদি আপনার মনে করুন কোনো কোশ্চেনের এগেনস্টে 3টি অ্যান্সারও হয়তো কারেক্ট হতে পারে, তাহলে যেখানে 3টি কারেক্ট অ্যান্সার আছে আপনি যদি 2টি কারেক্ট অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু আপনি প্রপোর্শনাল নাম্বার পাবেন, বা একটি কারেক্ট অ্যান্সার দিতে পারলে আপনি ওখানে প্রপোর্শনাল নাম্বার পাবেন। বাট যদি আপনি একটা বা দুটো কারেক্ট অ্যান্সার দিলেন আর একটা ইনকারেক্ট অপশনে গিয়ে আপনি টিক করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা 0 হয়ে যাবে। তো এখানে টোটাল ম্যাথমেটিক্সে 75 কোশ্চেন্স থাকবে এবং তার জন্য টোটাল নাম্বার থাকছে আমাদের 100। ফিজিক্সে হচ্ছে 30টি কোশ্চেন থাকছে 1 নম্বর করে ক্যাটাগরি 1 এ, 5টি থাকছে ক্যাটাগরি 2 এ এবং 5টি থাকছে ক্যাটাগরি 3 তে। মোট 40 কোশ্চেন্স থাকছে, যার জন্য টোটাল নাম্বার হচ্ছে 50। কেমিস্ট্রিতে প্রথমে ক্যাটাগরি 1 এ 30 কোশ্চেন থাকছে, ক্যাটাগরি 2 এ 5 কোশ্চেন, ক্যাটাগরি 3 তে 5 কোশ্চেন, মোট 40, এবং যার জন্য নাম্বার থাকবে 50। টোটাল 200 মার্কস। এই মার্কসের উপর হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের টোটাল পরীক্ষা আপনাদের দিতে হবে। যে ওএমআর বেসড পরীক্ষা হবে সেই পরীক্ষাতে বলা হয়েছে যে ক্যান্ডিডেটকে যে ওএমআর শিটে তারা যে ফিল আপ করবে, যে সার্কেলগুলো ডার্কেন করতে হবে, সেটা ব্লু বা ব্ল্যাক ইঙ্ক বল পয়েন্ট পেন দিয়ে করতে হবে। এখানে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে পেন উইল বি প্রোভাইডেড বাই দ্য WBJEB। আপনারা ওখানে শুধু যাওয়ার সময় নিজেদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড নিতে হবে, যে পাসপোর্ট সাইজ ছবি একটি আপলোড করতে হবে সেই পাসপোর্ট সাইজ ছবির একটি কপি, এবং আপনাকে নিতে হবে একটি সরকারি প্রদত্ত আইডেন্টিফিকেশন কার্ড, অর্থাৎ আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা আপনার স্কুলের আইডেন্টি কার্ড, এই ধরনের একটা কার্ড কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে, যেটাতে বোঝা যাবে আপনি সেই ক্যান্ডিডেট। আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং একাডেমিক কোয়ালিফিকেশন সেগুলো আমরা দেখে নেব।
এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমেই যেটি বলা হয়েছে এখানে যে অ্যাপ্লিকেন্টকে হচ্ছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অথবা ওসিআই হতে পারে, সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি। OCI candidates will be eligible only for unreserved seats in all India quota, অর্থাৎ সমস্ত সেলফ ফাইন্যান্স প্রাইভেট কলেজ যেগুলো বলা হয় সেগুলোতেই তারা মাত্র সুযোগ পাবে, কোনো সরকারি কলেজে কিন্তু সুযোগ পাবে না। Candidate must have passed 12th standard 10+2 or its equivalent examination before 2024 or appearing in the 12th standard 10+2 or its equivalent examination in 2024, অর্থাৎ যারা আগে পাস করে আছেন বা 2024 যারা 10+2 বা এইচএস পরীক্ষা যারা দিতে যাচ্ছেন তারা কিন্তু এর জন্য এলিজিবল। অনেকে ভাবে যে আমি এবছর বোধহয় পরীক্ষা বুঝতে পারবো না, আপনাদের পরীক্ষা এখনো অনেক দেরি, কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, সুতরাং আপনারা কিন্তু এলিজিবল, আপনারা যারা চাইবেন তারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এজ রেস্ট্রিকশন যেটা দেওয়া আছে যে লোয়ার এজ লিমিট যেটা 17 অ্যাজ অন 31 ডিসেম্বর 2024, 31 ডিসেম্বর 2024 অনুযায়ী আপনার মিনিমাম 17 বছর বয়স হতেই হবে, তার থেকে একদিন কম হলেও কিন্তু হবে না। এ ক্যান্ডিডেট শুড হ্যাভ বর্ন অন অর বিফোর 31 ডিসেম্বর 2007, 2007 31 ডিসেম্বরে অথবা তার আগে জন্ম হতে হবে, তারপরে যার জন্ম তাদের কিন্তু হবে না। There is no upper age limit for appearing in the examination, এই এক্সামিনেশন বসার জন্য অন্য কোনো আপার এজ লিমিট নেই। অন্যদিকে বলা হয়েছে এখানে যে however for admission to the degree level marine engineering course the upper age limit is 25 years as of 31st December 2024, 2024 31 ডিসেম্বর অনুযায়ী 25 বছরের বয়সের বেশি হওয়া চলবে না যদি আপনি মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স করতে যান। জেনারেল ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে ফর অ্যাডমিশন ইনটু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কোর্সেস, সেখানে বলা হয়েছে দ্য ফলোইং ক্রাইটেরিয়া রিমেইন ইন এফেক্ট আনলেস স্পেসিফিক ক্রাইটেরিয়া আর স্টেটেড ইন সেকশন 3.3 as per AICTE. Aspiring candidates should have passed 10+2 examination with physics or mathematics or chemistry or computer or electronics, information technology, biology, informatics practice, biotechnology, technical vocational subject, agriculture, engineering, graphics, business studies, entrepreneurship, এই সমস্ত কোর্স যারা করছেন তারাও কিন্তু এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি করবেন। কিন্তু তার জন্য এবারে এই বুলেটিনে সুন্দর করে পুরো কোন কোন কোর্স করতে গেলে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স করতে গেলে কি কি থাকতে হবে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন করতে গেলে কোন কোন সাবজেক্ট থাকতে হবে, ইলেকট্রিক্যাল করতে গেলে কোন কোন সাবজেক্ট থাকতে হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে গেলে কোন কোন সাবজেক্ট, এটা টোটালটাই হচ্ছে বিস্তারিতভাবে বলা আছে। এখানে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি সেইটা নিয়ে পরবর্তীকালে আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে পুরোটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং এই সাবজেক্ট কম্বিনেশন থাকলে, এছাড়াও বলছে এগ্রিকালচারাল স্ট্রিম ফর এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং করার জন্য এই স্ট্রিম থেকেও হলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মাস্ট হ্যাভ অবটেইন অ্যাট লিস্ট 45% মার্কস, 40% in case of candidates belonging to reserved category, that is SC, ST, OBC, OBC, B, PWD ক্যান্ডিডেট যারা থাকছে টেকেন টুগেদার, অর্থাৎ তিনটে সাবজেক্টের কম্বিনেশনে 45% হতে হবে জেনারেলের জন্য এবং হচ্ছে 40% হতে হবে রিজার্ভ ক্যাটাগরি যারা থাকছে তাদের জন্য। এটা AICTE অ্যাপ্রুভাল, বাট এটাকে ভালো করে আপনি ইম্পর্টেন্স দিয়ে শুনবেন এই জায়গাটা, যে আপনি 45% পেলে আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য ভর্তি হয়ে যাবেন, বাট ভর্তি হওয়ার পরে আপনি এইচএস এ 45% বা 45-46% পেয়েছেন, আপনি এখানে ভালো পরীক্ষা দিলেন, ভালো র্যাঙ্ক করলেন, ভালো কলেজ পেয়ে ভর্তিও হয়ে গেলেন, কিন্তু দেখা যাবে যে আপনার যখন 4 বছর কমপ্লিট করবেন তখন যখন ক্যাম্পাসিং হবে তখন কিন্তু আপনাকে কোনো কোম্পানি অ্যালাউ করবে না। সুতরাং আপনাদের যে ডিউ রয়েছে, যারা এখনো পরীক্ষা দেননি, 10+2 যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, তারা নিজেদের এই একাডেমিক কোয়ালিফিকেশনের দিকটাকে খেয়াল রাখুন, ভালো করে পড়াশোনা করুন এবং আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটি সাবজেক্টের 60%-এর ওপরে যেন অ্যাটলিস্ট নাম্বার থাকে। আমি তো আশা করবো আপনারা আরো ভালো করবেন। 60%-এর ওপরে না হলে কিন্তু ক্যাম্পাসিং এর সময় অনেক সমস্যা হবে। ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে গেলেন, কলেজও পেয়ে গেলেন, কেউ ক্যাটাগরিতে আছেন, কম নাম্বার দিয়ে ভর্তি হয়ে গেছেন, কিন্তু ক্যাম্পাসিং এর সময় সুযোগ পাবেন না। সুতরাং আপনার এইচএস এর যে রেজাল্ট সেটার উপর কিন্তু গুরুত্ব দিন এবং ভালো করে পড়াশোনা করুন। বিভোগ স্ট্রিম থেকে যারা পাস করেছেন তারাও হচ্ছে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য। এখানে বলছি ইউনিভার্সিটি যারা আছে, মানে ডিপ্লোমা ইন ভোকেশনালি থেকে পাস করবেন যারা, তারাও করতে পারছেন, কিন্তু তাদের জন্য কলেজগুলি একটা ব্রিজ কোর্সে অ্যারেঞ্জ করবেন যেখানে ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদেরকে আগে শিখে, অর্থাৎ আপনাদেরকে
ফার্স্ট ইয়ারটাতে দুটো ইয়ারের কাজ করতে হবে, একটা হচ্ছে এক্সট্রা কাজ প্লাস ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে আপনি সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে আপনাকে যদি ভর্তি হতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইংলিশ আপনাকে পাস করতেই হবে এবং মিনিমাম 30% পেয়ে পাস করতে হচ্ছে। এটা উল্লেখযোগ্য যে প্রত্যেকটি ইনস্টিটিউটের ক্ষেত্রেই কিন্তু এই 45% এলিজিবিলিটি থাকে না। যেমন যাদবপুর ইউনিভার্সিটিতে আপনাকে ভর্তি হতে গেলে কমপক্ষে 60% মার্কস অল টুগেদার থাকতে হবে। প্রত্যেকটি বিষয়ে পাস থাকতে হচ্ছে, বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। অন্যান্য কলেজের ক্ষেত্রে একই নিয়ম। এছাড়াও এরকম যাদবপুরের সঙ্গে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা রয়েছে, নিওটিয়া, আলিয়া ইউনিভার্সিটি, এই ধরনের বেশ কিছু রয়েছে, তাদের নিজেদের স্পেসিফিক কিছু নিয়ম রয়েছে, সেই অনুযায়ী এলিজিবিলিটি থাকবে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা যখন কাউন্সিলিং এর সময় অনেকে আমাকে বলে যে স্যার আমি যাদবপুরে চয়েসটা দিতে পারছি না, দেখা যাচ্ছে তার ম্যাথে 60% নেই, তাহলে সে যাদবপুর তার বেরিয়ে গেছে, ক্যালকাটা ইউনিভার্সিটি সে দেখতে পাচ্ছে না। তো এইগুলো হবে। সুতরাং আপনাকে বলেছি যে আপনারা অবশ্যই আপনার যে 10+2 সেই রেজাল্টের দিকে এখন থেকে মনোযোগী হন এবং ভালো করে পড়াশোনা করুন। ফার্মাসি করার ক্ষেত্রে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি মাস্ট, এছাড়াও হচ্ছে ম্যাথমেটিক্স, বায়োলজি অ্যাজ কম্পালসারি, ম্যাথমেটিক্স অর বায়োলজি অ্যাজ কম্পালসারি সাবজেক্ট আপনাকে থাকতেই হচ্ছে। এখানেও তাই নিয়ম একই, 45% আপনার থাকতে হবে জেনারেলের জন্য এবং 40% আদার রিজার্ভ কোটা যারা রয়েছে তাদেরকে, যাদবপুরের ক্ষেত্রে 60% থাকতে হবে এবং প্রত্যেকেই ইংলিশে পাস হতে হবে অ্যাট লিস্ট 30% নাম্বার পেয়ে, তবেই হচ্ছে ফার্মাসির জন্য আপনি এলিজেবল হবেন। যারা আর্কিটেকচার নিয়ে কোর্স করবেন, আর্কিটেকচারের জন্য যদি আপনি পরীক্ষা দিতে যান সেই ক্ষেত্রে আপনার এইচএস এর যে রেজাল্ট, সেই রেজাল্টের নাম্বার আপনার থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স টেকেন টুগেদার 50% থাকতে হচ্ছে এবং বলা হচ্ছে ইন্ডিভিজুয়ালি পাস মার্ক থাকতে হবে অ্যান্ড অলসো 50% মার্কস ইন এগ্রিগেট, টোটাল যতগুলো সাবজেক্ট তার এগ্রিগেট হচ্ছে আপনার 50% থাকতে হবে 10+2 লেভেলে। এখানে শুধুমাত্র আপনি যখন পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়ার পরে আপনার যে র্যাঙ্ক বেরোবে তাই দিয়ে আপনি হয়তো কলেজ পেয়ে গেলেন আর্কিটেকচারের জন্য, কিন্তু আপনাকে নাটা অর্থাৎ ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ইন আর্কিটেকচার, এটা করে কাউন্সিল অফ আর্কিটেকচার, এটা নিউ দিল্লি থেকে। এই পরীক্ষাটা কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে বা কোয়ালিফাই করতে হবে, তবেই কিন্তু আপনার অ্যাডমিশনটা প্রসেস হবে, নাহলে অ্যাডমিশন হলেও সেই অ্যাডমিশন কিন্তু বাতিল হয়ে যাবে। মেরিন ইঞ্জিনিয়ারিং করতে গেলে আপনাকে এইচএস লেভেলে আপনার 60% মার্কস থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স টেকেন টুগেদার উইথ ইন্ডিভিজুয়াল পাস মার্ক এবং বোথ থিওরি এবং প্র্যাকটিক্যালে বা প্রজেক্টে। এবং এখানে বলা হয়েছে যে মিনিমাম 50% মার্কস থাকতে হবে ইংলিশে, কারণ মেরিন ইঞ্জিনিয়ারিং ইংলিশে দখল থাকা খুবই বাঞ্ছনীয়। সুতরাং ইংলিশে 50% মার্কস থাকতে হবে। এছাড়াও বলছি ইন আইদার দ্য 10 স্ট্যান্ডার্ড অর ইন দ্য 10+2, অর্থাৎ 10 বা 10+2 এ আপনাকে ইংলিশে 50% মার্কস থাকতেই হবে। As per the norms of standards of the Director General of Shipping, Government of India, 25% of seats of the total intake of an institute must be filled in at the time of admission. Otherwise, the course could not be continued for the academic session by the institution. ওই ইনস্টিটিউটে যে সিট সংখ্যা থাকবে তার 25% অ্যাট লিস্ট হচ্ছে ফুলফিল হতে হবে, তবেই হচ্ছে কোর্সটি কন্টিনিউ হবে, নলে কিন্তু বাতিল হয়ে যাবে সেই বছরের জন্য। পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি কলেজগুলো রয়েছে সেই সমস্ত সরকারি কলেজগুলো ভর্তি হওয়ার জন্য ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। যাদবপুরে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলের জন্য 90% এবং 10% হচ্ছে আদার স্টেট বা অল ইন্ডিয়া কোটাতে থেকে যাবে। এবারে এই যে টোটাল ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কলেজগুলি রয়েছে সেখানে ভর্তি হতে গেলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে সংগ্রহ করতে হবে। যারা 2024 পরীক্ষা দেবেন তাদের জন্য ফরম্যাট হবে A2 ফরম্যাট, যারা আগের বছরগুলিতে পাস করেছেন তাদের জন্য A1 ফরম্যাট, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে প্রদেশে পড়াশোনা করেন কিন্তু বাবা মা এখানকার বাসিন্দা, পার্মানেন্ট বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলের, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এই সমস্ত তাদের এখানে রয়েছে, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট পাবেন। তাদেরকে ফরম্যাটে নিতে হবে বি ফরম্যাটে। সুতরাং 3টি ফরম্যাট A1, A2 এবং বি ফরম্যাটে। যারা এবছরে 24-এ যারা পাস করবেন, পরীক্ষা দেবেন, তারা অবশ্যই A2 ফরম্যাটটা 2টো কপি প্রিন্ট আউট করবেন, আপনার স্কুলের প্রিন্সিপাল বা হেডমাস্টারের কাছে নিয়ে যাবেন ফিল আপ করে ছবি ছিটিয়ে, সেখান থেকে তারা সই করে একটা দেবে এবং এটা 31 ডিসেম্বর 2023 পরে গিয়েই আপনারা কিন্তু
করিয়ে নেবেন। অনেকে দেখা যায় কাউন্সিলের সময় বলে আমি তো সার্টিফিকেটটা করাইনি, এটা কি লাগবে? সুতরাং এটা আপনাদের করিয়ে নেওয়াটা একান্ত জরুরি। আগের বছরে যারা পাস করেছেন তারা যদি A2 ফিল আপ করে স্কুলে নিয়ে যান, যদি প্রিন্সিপাল বা হেডমাস্টার মশাই করে দেন কোনো অসুবিধা নেই। যদি না করে তাহলে আপনাদেরকে এটা অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং অনলাইন থেকে অ্যাপ্লাই করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বের করে নিলে তাতেও হবে। বি ফরম্যাট যাদের থাকছে তাদেরও একই নিয়ম, তারাও হচ্ছে অনলাইনে প্রসেস করতে পারেন। অনলাইনে প্রসেস করতে, কেন যে ফরম্যাট দেওয়া আছে এই ফরম্যাট হচ্ছে যারা হচ্ছে এখানে সাইনিং অথরিটি তারা কিন্তু সাইন করতে চান না। সুতরাং অনলাইনে ই ডিস্ট্রিক্টে গিয়ে আপনারা অ্যাপ্লাই করে নেবেন, অনেকটাই সময় থাকবে। 31 ডিসেম্বরের পরে গিয়ে অ্যাপ্লাই করে আপনারা 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন হাতে। সুতরাং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি আপনারা অবশ্যই করিয়ে নেবেন। স্কুলে যারা করাবেন তাদের যদি হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল যদি না থাকেন, সেই জায়গায় যদি টিচার ইনচার্জ থাকেন তাহলে কিন্তু তিনি সাইনিং অথরিটি নন, তার সাইনে কিন্তু হবে না, এটাও মাথায় রাখবেন। ওবিসি ওবিসি এ বা ওবিসি বি ক্যান্ডিডেট যারা থাকছেন তাদের এনসিএল সার্টিফিকেট কিন্তু একান্ত প্রয়োজনীয়। সুতরাং যাদের নেই তারা ওবিসি এনসিএল সার্টিফিকেট করিয়ে নেবেন, নন ক্রিমিলিয়ার না হলে কিন্তু সুযোগ পাবেন না। এবং আপনারা ওবিসি এ বি সি দিতে গেলে নন ক্রিমিনাল সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে এই বছর নতুন করে ইন্ট্রোডিউস করা হলো ইডব্লিউএস যে কোটা, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 10% রিজার্ভ থাকবে গভর্নমেন্ট যে কলেজ, সেই কলেজে ইডব্লিউএস অর্থাৎ আপনার ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে যারা পড়বেন তারা অবশ্যই 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 এই ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে প্রডিউস করতে হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গে আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, যাদের পারিবারিক ইনকাম 2.5 লক্ষ টাকার নিচে, তাদের জন্য টিএফডব্লিউ একটি স্কিম আছে, টিউশন ফি ওয়েভার স্কিম। আমাদের যারা আর্থিকভাবে অতটা সচ্ছল নন, তাদের ইনকাম কম, তারা ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করবেন। সেটিও হবে 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 পর্যন্ত। এই সময়কালে আর্থিক বর্ষের আপনারা ইনকাম সার্টিফিকেট নেবেন বিডিও এসডিও থেকে, এবং সেই সার্টিফিকেট আপনাকে কাউন্সিলিং সময় প্রুভ করতে হবে। এছাড়াও যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন টিএফডব্লিউ তে টিক দিতে ভুলবেন না। টিএফডব্লিউ তে যদি টিক না দেন তাহলে কিন্তু টিএফডব্লিউ র্যাঙ্ক আপনার জন্য ওখানে হবে না বা আসবে না। টিএফডব্লিউ টিক দেবেন এবং ঠিক নির্ধারিত সময় যেটি বললাম তারপরে গিয়ে আপনি কিন্তু ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই বের করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। একটি হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের ব্যাকগ্রাউন্ড যেটা হবে সেটা লাইট কালার হবে, এবং চেষ্টা করবেন আপনার ফেস যেন ছবির মধ্যে অ্যাটলিস্ট 75% অকুপাই করে থাকে, সেইভাবে ছবিটা তুলবেন। মোবাইল দিয়ে তুলবেন না, প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে তুলবেন। ছবিটি যেন পরিষ্কার হয়। এই ছবিটি আপলোড করতে হবে, যার সাইজ দেওয়া আছে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে আপনাকে করতে হবে। ফরম্যাট হবে জেপিজি বা জেপেগ ফরম্যাট, এই ফরম্যাটে আপলোড করতে হবে। এছাড়াও একটা সিগনেচার আপলোড করতে হবে 4 কেবি টু 30 কেবির মধ্যে। এই দুটি ডকুমেন্ট হচ্ছে আপনাকে আপলোড করতে হচ্ছে অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন যখন হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে, যখন আপনি সাবমিট করবেন, পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে আপনি কনফার্মেশন পেজ যেটা, সেটাকে প্রিন্ট আউট নিয়ে নিতে ভুলবেন না। 1 কপি তো অবশ্যই প্রিন্ট আউট নিয়ে নেবেন। সঙ্গে সঙ্গে কোনোভাবে পেন ড্রাইভ বা আপনার কম্পিউটার বা কোথাও হচ্ছে সেভ করে রেখে দিলাম পরে নেবো এরকম ভাববেন না। সঙ্গে সঙ্গে আপনি প্রিন্ট আউট নেবেন এবং আরো 2 কপি ফটোকপি বা জেরক্স যাকে বলে সেটা করে আপনি নির্দিষ্ট একটা ফাইল বানাবেন, সেখানে রেখে দেবেন। যে মেল আইডি ইউজ করলেন তার যে পাসওয়ার্ড সেটা অবশ্যই আপনি গোপন জায়গায় বা ওই ফাইলের মধ্যে লিখে রাখবেন। পরবর্তীকালে মিসিং হয়ে গেলে একমাত্র ফরগট পাসওয়ার্ড এই দিয়ে যদি আপনি উদ্ধার করতে পারেন ভালো, তাছাড়া অন্য কেউ আপনাকে হচ্ছে এই পাসওয়ার্ড উদ্ধার করে দিতে পারবে না। এরকম প্রচুর কেস আমাকে হচ্ছে আজকে 4 বছর 5 বছর ধরে কাজ করার এতে আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনাকে বললাম। তাহলে ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 সংক্রান্ত বিষয়ে যে বুলেটিনের যেগুলি রয়েছে তার কি পয়েন্টগুলো আলোচনা করলাম। প্রত্যেকে যত্ন সহকারে ফর্ম ফিল আপ করবেন। শিডিউলটা দিলে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদের জন্য আবার ছোট ভিডিও নিয়ে আসবো। কোনো পয়েন্টের ওপরে যদি মনে হয় এটা ক্লিয়ার নয়, সেই ক্ষেত্রে আপনারা সাজেস্ট করলে আপনাদের কমেন্ট বক্সে যেটা আছে সেই কমেন্ট বক্সে লিখবেন। লেখার পরে আমাকে বলবেন, ছোট্ট ছোট্ট ক্লিপ আকারে ভিডিও করেও আপনাদের জন্য পুরো ইনফরমেশন দিয়ে ক্লিয়ার করে দেবো, যাতে করে আমাদের পশ্চিমবঙ্গ ও অন্যান্য স্টেটে যারা রয়েছে তাদের জন্য পুরো ক্লিয়ার হয়ে যায় তার চেষ্টা করব। প্রত্যেককে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকুন এবং অপেক্ষা করুন আমার নেক্সট ভিডিওর জন্য। ধন্যবাদ।